আমন্ত্রণ ২১ বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১ বিজনেস। আর দর্শক, অল্টন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারে এই মুহূর্তে খবরাখবর জানাতে নিয়ে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন রাজিউর রহমান, সিসিতে আছেন মহিমা পলি। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। এই মুহূর্তে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে ৬০ পয়েন্ট কমেছে, ৪,৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং 30 ইন্ডেক্সটি ১২ পয়েন্ট কমে ১,৭২১ পয়েন্টে অবস্থান করছে এবং এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৬০২ কোটি টাকা। লেনদেন প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৫৭টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দর হারিয়েছে ১৫৩টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার, ফুয়াং ফুড এবং বিডি ফাইন্যান্স। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফার ইস্ট ফাইন্যান্স রয়েছে প্রথম অবস্থানেই, এখনো পর্যন্ত 10% দর বেড়েছে এবং 4 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। প্রভাত ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে, 33 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শতাংশের দিক থেকে 9.83% দর বৃদ্ধি পেয়েছে। বিআইএফসি তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে শাইনপুকুর সিরামিক্স, জেনারেশন নেক্সট ফ্যাশন রয়েছে পঞ্চম অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স, প্যারামাউন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, তুংহাই এবং অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে দশম অবস্থানে। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই মুহূর্তে 9.93% দর হারিয়েছে এবং 102 টাকা 40 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জুট স্পিনার্স, 9.92% দর হারিয়েছে, 108 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। শ্যাম্পুর সুগার মিল তৃতীয় অবস্থানে রয়েছে, 9.89% দর হারিয়ে 69 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। জিল বাংলা চতুর্থ অবস্থানে রয়েছে, এই মুহূর্তে 9.28% দর হারিয়েছে এবং 163 টাকায় লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে সাফারি ফ্যাক্টরিজ অবস্থান করছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মেঘনাপেট ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন, এফসি অ্যাগ্রো বায়োটেক রয়েছে, মেঘনা কন্ডেন্স মিল্ক এবং ফার ইস্ট ফাইন্যান্স। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের খবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ রাজিউর রহমান আপনাকে। জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং আমরা দেখতে পাচ্ছি যে সূচকের পতনে লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে এবং এখনও পর্যন্ত 15 কোটি টাকার মধ্যে দিয়ে লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো প্রথমে রয়েছে এবং এই প্রতিষ্ঠানটির 26 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে এই মুহূর্তে এবং সর্বোচ্চ 27 টাকা 70 পয়সায় ট্রেড হয়েছে প্রতিটি শেয়ারে। দ্বিতীয় অবস্থানে এএফসিএল রয়েছে এবং পরবর্তীতে টপ ট্রেডের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অ্যাপোলো ইস্পাত রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে এবং বেক্সিমকো ফার্মা রয়েছে। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে প্রভাত ইন্স্যুরেন্স উঠে এসেছে এবং 10% দর বেড়ে 33 টাকায় ট্রেড হচ্ছে এই মুহূর্তে, যেখানে টাকার অঙ্কে দর বেড়েছে 3 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, 15 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে, 9.86% দর বেড়েছে এবং টাকার অঙ্কে দর বেড়েছে 1 টাকা 40 পয়সা। এবং পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে তাদের মধ্যে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে, কেয়া কসমেটিক্স রয়েছে, প্রাইমটেক্স রয়েছে, ডেল্টা স্পিনিং, আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এবং রয়েছে বিআইএফসি। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে টপ লুজার্সের তালিকায় প্রাইম আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে 8.82% দর হারিয়েছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে লেনদেন হচ্ছে 6 টাকা 20 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে বি স্যাচারি রয়েছে এবং 16 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে, 1 টাকা 50 পয়সা দর হারিয়েছে, 8.29% দর হারিয়েছে এই মুহূর্তে। তৃতীয় অবস্থানে ইসলামিক ফাইন্যান্স রয়েছে এবং পরবর্তী অবস্থানগুলোতে ঢাকা ডাইং রয়েছে, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে, জিকিউ বলপেন এবং উসমানিয়া গ্লাস শিট রয়েছে টপ লুজার্সের তালিকায়। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলি এবং রাজিউর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, অল্টন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানছিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। আর এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট এবং শাসার ড্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে।
জনাব শামস মাহমুদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রথমে শুরু করতে চাই, আমরা জানি আসলে সবকিছু মিলিয়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশও চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে আমাদের সবকিছু জীবন জীবিকা অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, এবং অর্থনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থানটি দিয়ে যদি আজকে আলোচনা শুরু করেন। ধন্যবাদ। আমরা ইদানিং মানে বেশ কয়দিন ধরে গত 6 মাস এই স্টিমুলাস প্রোগ্রাম আমরা পেলাম। 6 মাস করোনার প্রভাব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস ধরে। তারপরে এরই মাঝে সরকার যে স্টিমুলাস প্রোগ্রাম গুলো দিয়েছিল, ব্যবসা বাণিজ্য এগুলো কার্যক্রম যাতে আমরা চালাতে পারি, আমাদেরকে সহায়তা করার জন্য এখানে যারা ব্যবসা করে থাকি, আবার এখানে যারা আমরা ফার্মার্স আছি, চাষ করি আমরা, এগ্রিকালচার চেইনটাকেও মেনটেন করার জন্য এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। তো আমরা যেটা 6 মাস অতিক্রম করার পর যেটা যে জায়গায় এখন এসে দাঁড়ালাম, ওটা হলো যে আপনার স্টিমুলাস প্রোগ্রামটা অনেকভাবে বাস্তবায়ন হয়েছে। অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো বাস্তবায়ন হচ্ছে। তো এখানে একটা ছিল যে বড়দের জন্য, তারপরে মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, এবং অতি ক্ষুদ্র আর যাদের কোনো ফর্মাল রিলেশনশিপ নেই ব্যাংকে, যেমন যেমন ডেইলি লেবার যারা আছে, ক্যাশ ধরেন একটা কাজ করে দিলাম, আমরা ক্যাশ দিয়ে দিই, টাকা দিয়ে দিলাম, ওনাদের জন্য একটা সেপারেট একটা প্রোগ্রাম কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছিল বড়দের জন্য, লার্জ বিজনেসেস। এই 30,000 থেকে অগস্ট মাস পর্যন্ত ডিসবার্সমেন্ট হয়েছে 20,000 কোটি টাকার মতো। তো আমরা দেখছি যে ওখানে কাজ হচ্ছে, কিন্তু কিছু সমস্যা আছে এখানে। কিন্তু আমরা যখন এসএমই দিকে যাচ্ছি, তখন আমরা লক্ষ্য করছি যে 20,000 কোটি টাকার মধ্যে মাত্র 4,100 কোটি টাকা আপনার স্যাংশন করা হয়েছে। এটা কিন্তু ডিসবার্সমেন্ট না, স্যাংশন করা হয়েছে। দুটোই আপনার স্যাংশন আপনি করতে পারেন, কিন্তু আমার যদি টাকা হাতে না আসে তাহলে আমার ওই স্যাংশন দিয়ে তো লাভ নেই। কারণ এই বর্তমান যে অর্থনীতি, আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য পর্যালোচনা করে থাকি, আপনার 1 সপ্তাহ যদি দেরি হয় আমার টাকা পেতে অথবা টাকা দিতে, এখানে অনেক রকম নানা সমস্যার সৃষ্টি হয়। আর যদি 1 মাস 2 মাস দেরি হয় তাহলে কিন্তু সবাই আমরা সমস্যায় পড়ি। তো বড় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওনাদের একটা সুবিধা আছে যে ওয়ার্কিং ক্যাপিটাল একটু বেশি থাকে, ওনাদের রিজার্ভে টাকা থাকে। তো ওনারা ধরেন ব্যাংকের কাছে গেলেও ব্যাংক ধরেন ওভারড্রাফট দিতে পারে, অনেক ফ্যাসিলিটি দিতে পারে। তারপর ধরেন যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয়, আমার শেয়ার আছে কোম্পানিতে, আমার শেয়ার আমি লিয়েন করে আমি টাকা নিতে পারি। কিন্তু ছোট যারা বাংলাদেশের অর্থনীতির যারা ড্রাইভিং ফোর্স, যারা এমপ্লয়মেন্ট জেনারেটর, মেইন এমপ্লয়মেন্ট জেনারেটর এই বাংলাদেশের এই অর্থনীতিতে, আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের ডাবল ডিজিট গ্রোথ, আমরা এত গ্রোথ করছি। এই গ্রোথটা আসছে কোথেকে? যাদের মেইন অবদান এই এসএমই খাত, ওনাদের দিকে যখন আমরা তাকাই, তখন দেখি যে এখানে যেটা আশা করেছিলাম আমরা, ওইভাবে ডিসবার্সমেন্ট এখনো হয়নি। কারণ 20,000 কোটি টাকার মধ্যে 4,100 কোটি টাকা, এটা খুব ভালো একটা অবস্থান না। আর এসএমইদের কিন্তু আবার একটা প্রবলেম আছে, ওনারা ক্যাশ বিজনেস করে, ব্যাংকের উপর ওদের ডিপেন্ডেন্স অনেক কম। তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন করে। তারপর যেসব খাতে ধরেন বড় বিজনেসটা ঢুকতে চায় না, ওনারাই কিন্তু এইসব জায়গায় ঢুকে। তারপর যখন করোনা শুরু হলো, আমরা কিন্তু সবাই সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ ছিল আমাদের। কিন্তু কারা দোকানগুলো খোলা রেখেছে? এই এসএমই যারা ট্রেডার আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা পাড়ার মহল্লায় যে দোকানদাররা আছে, হোলসেল মার্কেটে যারা খাদ্যদ্রব্য আমদানি করে বাংলাদেশে, তারপরে যারা সাপ্লাই চেইন দিয়ে ঢাকা শহরে নিয়ে আসে, বিভিন্ন শহরে বাংলাদেশে নিয়ে আসে, ওনারাই এখানে খোলা ছিল। তো এই লোকগুলো যারা নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে ব্যবসা বাণিজ্য খোলা রেখে আমাদেরকে সাহায্য করেছিল, ওনাদেরকে আনফরচুনেটলি আমরা এখনো ঠিক করে ওনাদের এই অবদানটা মূল্যায়ন করতে পারিনি। তো আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করে যাচ্ছে। ওনারা কিন্তু এভরিডে অ্যাসেস করছে, চেঞ্জ করছে ওদের যে গাইডলাইন গুলো আছে, ওদের চেঞ্জ করতে অনেক অনেক সহজীকরণ করছে ওনারা। কিন্তু যখন ব্যাংকে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংক করে ফেলেছে, সরকারের কাজ সরকার করে ফেলেছে। কিন্তু যখন ব্যাংকে যাচ্ছি, ঢাকার ভিতর যে ব্যাংকগুলো আছে, হ্যাঁ ওনারা একটু নলেজেবল, ওনারা ফোন করে ধরেন আমাদের সাথে যখন কথা বলে আমরা বলি
এটার, অথবা হেড অফিসে ফোন করলো, হেড অফিসে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করে দেয়। তো ঢাকার বাইরে যখন যাচ্ছেন আপনি, ঢাকার বাইরে যে ব্রাঞ্চরা আছে ওনারা কিন্তু এখনো কিন্তু কনফিউশন আছে অনেক, এখন অনেক কনফিউশন আছে। যখন ব্রাঞ্চে যাচ্ছে বলছে যে না আপনি পাবেন না। এখন আপনি যদি একটা ছোট উদ্যোক্তা বলেন আপনি পাবেন না, উনি কার সাথে আর্গুই করবেন? জি। ব্রাঞ্চ ম্যানেজারই যদি বলে এই কথা। তো হুম। এইসব দিকে কিন্তু ওভারঅল সবকিছু নিয়ে কিন্তু আমরা আবার আমাদের অর্থনীতি চাকা ঘোরা শুরু করেছে। আমরা এক্সপোর্টও বাড়ছে, which is a good sign। অভ্যন্তরীণ এখন আবার আগের মতন বাইরে গেলে আপনি ট্রাফিক জ্যামও করবেন। তো ইট ইজ আ সাইন যে উই আর মানে সবকিছু তো বন্ধ করে, কারণ উই ক্যানট অ্যাফোর্ড টু ক্লোজ ডাউন দ্য কান্ট্রি। আমাদের অর্থনৈতিক চাকাটাই সবসময় সচল রাখতে লাগবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। তো আমরা শুরু করেছি, এখন দেখা যাক সামনের দিনগুলো কি হয়। জি। এর সাথে সাথে একটু আসতে চাইবো যে এফডিআই নিয়েও আবারও বেশ আশার জায়গা হচ্ছে, এবং সেই সাথে দীর্ঘ পরিকল্পনার বিষয়গুলো আসছে। আপনারাও বারংবারই সরকারের সাথে বসছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসছেন, সেই জায়গাটা একটু যদি বলেন। এফডিআই, জি। হ্যাঁ, এফডিআই এর ব্যাপারে দেখেন, মানে আমরা তো চাবো, আমরা যারা প্রাইভেট সেক্টর যারা বাংলাদেশে আছে, লোকাল যারা আমরা ব্যবসা করে থাকি, আমরা তো চাবো যে এফডিআই আসুক। এখন এফডিআই এর কিন্তু অনেকগুলো ভাগ আছে। একটা হলো যে আমরা যখন বলি যে এফডিআই আসবে, তখন কিন্তু আমরা মেইন করি যে এখানে বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আসবে, টাকা আসবে, ওনারা একটা ফ্যাক্টরি করবে, ব্র্যান্ড নিউ ফ্যাক্টরি করবে, করে ওখানে ধরেন কর্মসংস্থান তৈরি হবে, লোকরা কাজ পাবে। কিন্তু এখানে এফেক্টিভ ভাবে একটা এফডিআই যখন আসে, এখানে একটা পলিসি থাকা উচিত। পলিসিটা হলো যে লিঙ্কেজ পলিসি, যে আমরা এসএমই যে খাত, আপনি যদি জাপানের কথা ধরেন, জাপানে কিন্তু জাপান বলেন, আপনি ইভেন তাইওয়ান বলেন, সিঙ্গাপুর বলেন, জার্মানি বলেন, ইউরোপে যারা পাওয়ার হাউস, ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস, হ্যাঁ, এনারা কিন্তু সবাই একটা জিনিস ফলো করে। ওটা হলো যে আমি বাইরে থেকে ইনভেস্টমেন্ট করতে পারি, কিন্তু লোকাল যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টর বাংলাদেশে, আপনি জোনের মধ্যে ইনভেস্টমেন্ট করে একটা কম্পিউটার বানালেন, অ্যাসেম্বল করলেন, কম্পোনেন্ট গুলো বাইরে থেকে নিয়ে আসলেন, কিন্তু যে কেসিং, যেটা প্লাস্টিকের যে কেসিং আছে, আমরা জানি যে বাংলাদেশে অনেক লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্লাস্টিকের উপর অনেক কোম্পানি আছে যারা ভালো করছে। তো আপনি ওটা ওনাদের থেকে নেন। এখন প্রবলেমটা হলো যে আমি যখন নিতে যাব আমার এখানে ভ্যাট পে করতে লাগবে। তো ভ্যাট যখন পে করতে লাগে, তখন কিন্তু আমি ওই বাইরে থেকে যদি ইম্পোর্ট করি, চায়না থেকে নিয়ে আসি, আমার জন্য ওটা আরো সাশ্রয় হয়। তো তখন যেটা হচ্ছে যে আমি একদিকে বলছি যে আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বাস্কেট খুব লিমিটেড, আরএমজি লেদার কয়েকটা পণ্যের উপরে আমাদের ডিপেন্ডেন্সি। কিন্তু আপনি যখন লিঙ্কেজ পলিসি করবেন এসএমই সেক্টরের সাথে, তখন কিন্তু যেটা হবে যে আমাদের একটা ডাইভার্সিফাইড বাস্কেট তৈরি হবে, 1 নম্বর। 2 নম্বর, ফরেন কারেন্সি সেভ হবে, কারণ আমি বাইরে থেকে ইম্পোর্ট না করে আমি দেশের ভিতরেই সোর্সিংটা করছি। তারপর ওনাদেরকে যদি আমি ইনসেন্টিভ দিই এই সাপ্লাই করার জন্য আমাকে, তখন কিন্তু ওনারা নিজেরাই কিন্তু নিজেদেরকে আপগ্রেড করে, টেকনোলজি ট্রান্সফার করে ওনাদের পণ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে ফেলবে। তখন 5-10 বছর পরে কিন্তু ওনারাই দেখবেন যে কম্পিউটারটা, উনি বললো যে ঠিক আছে আমি তো এটাই বানাচ্ছি, আমি তাহলে এখন ইম্পোর্ট করে আমি নিজেই অ্যাসেম্বল করবো, কম্পোনেন্ট ইম্পোর্ট করে নিজেই অ্যাসেম্বল করবো। তো এরকম করেই কিন্তু ওই ডাইভার্সিফিকেশন শুরু হয়। সেম থিং, একটা সেলফোন ধরেন, সেলফোনের আপনি পুরো জিনিসটা বাইরে থেকে নিয়ে আসলেন, ভালো কথা, কিন্তু সামনে যে গ্লাসটা আছে, বাংলাদেশে আমরা জানি যে অনেক গ্লাস ফ্যাক্টরি আছে। টেম্পার গ্লাস আপনি যান, আমরা টেম্পার গ্লাস করি না ও ছোট স্কেলে, ইটস নিউ টেকনোলজি, বাট যখন করবেন তখন যেটা হবে যে টেকনোলজি ট্রান্সফার হবে। ওনারাই কিন্তু তারপরে আবার 10 বছর 5 বছর পর দেখবেন যে ওনারাই নিজেদের ব্র্যান্ডিং করে আমরা এক্সপোর্ট করছি। এইভাবে কিন্তু জিনিসগুলো চলে আসে। তো এই লিঙ্কেজ পলিসি হ্যাজ টু বি দেয়ার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আবার আলোচনায় ফিরছি আপনার সঙ্গে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট এবং শাসল এনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদের সঙ্গে আমরা ফিরে যাচ্ছি তার সাথে আলোচনায়। জনাব শামস মাহমুদ, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম করোনাকালীন পরিস্থিতিতে আমাদের অগ্রগতির জায়গাগুলো, সরকারের যে প্রণোদনা প্যাকেজ, সেগুলো বিষয়ে কথা বলছিলেন, এবং আমরা দেখছি যে চ্যালেঞ্জের মুখ্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাতে মোটামুটি একটা গ্রোথ রয়েছে। সবাই আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তবে ক্ষুদ্র মাঝারি শিল্প মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে এই পরিস্থিতিতে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেমন, প্রত্যাশা কেমন?
দীর্ঘমেয়াদে আমাদের একটা জিনিস কিন্তু আমরা আম, এখনো করিনি। একটা জিনিস যেটা করা হয়নি ওটা হলো যে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন যে সংস্থাগুলো এটার সাথে জড়িত যারা কাজ করছে ওনারাও অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু একটা জিনিস আমরা এখনো করিনি, সেটা হলো যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যে করোনা ধরেন নতুন একটা জিনিস বাংলাদেশে হলো, আমরা একটা ধাক্কা খেয়েছি, এখান থেকে অনেক শিক্ষণীয় অনেক কিছু আমাদের উপলব্ধি করেছি যে আমাদের শর্টকামিং কি। আমাদের আম, যখন একটা প্রতিষ্ঠান অথবা কোনো দেশ যখন খুব ভালোভাবে চলে, সবকিছুই পজিটিভ থাকে, তখন ওই ছোট ছোট যে নেগেটিভ জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমরা ওই পজিটিভ দিকটাই সবসময় দেখতে থাকি। তো যখন করোনা যখন শুরু হলো তখন অনেকগুলো জিনিস উঠে আসছে, যে আমাদের সাপ্লাই চেইন বলেন, অবকাঠামো বলেন, স্ট্রাকচারাল কি উইকনেস আছে বলেন, সবকিছু উঠে আসছে। যেমন ফর এক্সাম্পল আমরা যেটা দেখতে পেলাম ওটা হলো যে হেলথ কেয়ার যদি ধরি আমি, হেলথ কেয়ারে প্রাইমারি হেলথ কেয়ার দেয়ার ইজ নো ইস্যু। প্রাইমারি হেলথ কেয়ারে আমরা অনেক কিছু করেছি, বাংলাদেশ অনেক আগে আছে, অনেক দেশ থেকে আগে এগিয়ে আছে। সমস্যাটা কোথায়? টার্সিয়ারি লেভেলে যখন যাই, টার্সিয়ারি লেভেলে এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ, যেখানে আপনার ইকুইপমেন্ট গুলো চলে আসে, যেখানে একটু টেকনিক্যাল জিনিস চলে আসে। আবার আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম ওটা হলো যে ল্যাক অফ অ্যাওয়ারনেসটা আমাদের নেই। কারণ ধরেন আমি, আমার অসুখ হলো, আমি ময়মনসিংহে থাকি, আমি ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসি ট্রিটমেন্টের জন্য। তারপর কি হলো, এখানে হসপিটালের উপর প্রেশার পড়ে, ঢাকা শহরে, ঢাকা ইয়ের মধ্যে যারা আছে প্রেশার পড়ে। কিন্তু ময়মনসিংহে কিন্তু একটা কোনো একটা হসপিটাল আছে যেখানে এই সেবাটা দেওয়া হয়, এই ট্রিটমেন্টটা করা হয়, কিন্তু ওটা কিন্তু আমরা জানতে পারছি না। তো এইরকম তারপর ধরেন সাপ্লাই চেনে যেটা দেখা গিয়েছে যে আপনার যেমন পোর্ট যখন যখন বন্ধ হয়ে গেল, পোর্ট যখন বন্ধ করে দিল, তখন আমরা খাদ্য বিভিন্ন পণ্য র মেটেরিয়াল ইম্পোর্ট যখন বন্ধ করে দিলাম, আহ, আমাদের কিন্তু তখন যেটা একটা শো করেছে যে ভালো যে জিনিসটা হয়েছে, যে আমরা যে এগ্রিকালচার সেক্টরে আমরা যে সেলফ রিলায়েন্ট, আমরা যে সাস্টেইন করতে পারবো, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা ওদিন দেখিয়ে দিয়েছে। তো which is a good sign। তার মানে সরকারের যে পলিসি গুলো আছে এগ্রিকালচার সেক্টরে, দিস আর পজিটিভ সাইন্স এন্ড উই শুড সাপোর্ট দেম, দে আর ওয়ার্কিং। তো এখানে এটাকে আরো বেটার করা যায় কিভাবে, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তারপরে ধরেন এডুকেশন সেক্টর, এডুকেশন সেক্টরও কিন্তু একই জিনিস, যে আমাদের, আমরা ই লার্নিং এর কথা বলছি, আমরা ডিস্টেন্স লার্নিং এর কথা বলছি, কিন্তু টেকনোলজি তো সবার কাছে নেই। আমার কাছে একটা ল্যাপটপ আছে, কিন্তু ঢাকার বাইরে যে ছাত্র আছে ওর কাছে ল্যাপটপ আছে, আর ওর তো সেলফোনও, ধরেন সবার কাছে স্মার্টফোন নেই। তো এই টাইপের এই ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের চিন্তা করতে লাগবে। আর মেইন যে জিনিসটা হলো ওটা হলো যে আপনার যেমন ল অ্যান্ড অর্ডারের অবনতি হয়নি কিন্তু আমাদের। আমরা অনেক আশঙ্কা করছিলাম যে অনেক অবনতি হবে, অনেক খারাপ দিকে যাবে এখানে, কিন্তু আমরা কিন্তু দেখেছি ল অ্যান্ড অর্ডার ওয়াজ ইন কন্ট্রোল। যেই যেই জন্য কিন্তু আমাদের ওরকম আমরা আমরা সেফ ফিল করেছি। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা ছিল, ওটা আমরা লক্ষ্য করেছি, বিশেষ পজিটিভ থিং। তারপরে এখানে ই কমার্স ল্যান্ডস্কেপ হঠাৎ করে গ্রোথ, যেটা আগে ছিল কিন্তু করোনার মধ্যে নতুন করে অনেক গ্রোথ হলো। এখন যখন গ্রোথটা হলো আমরা কি দেখতে পেলাম, যে এখানে অনেক অনলাইন স্টার্টআপ, ধরেন স্টার্টআপ বলবো না, ধরেন অনলাইন ইশপ, ইশপ যারা বিক্রি করে থাকে, এখানে কিছু যেমন আমাকে নকল প্রোডাক্ট দিচ্ছে। এখন মাস্ক, হেলথ, মানে মেডিকেল যে জিনিসপাতি, যেমন মাস্ক বলেন, অক্সিজেন জেনারেটর বলেন, এগুলো যদি নকল সাপ্লাই সরবরাহ করে থাকে, এটা কিন্তু আমাকে, মানে আমার জীবন ঝুঁকির দিকে ঠেলে দেয় জিনিসগুলো। তো এটার লটা কি হবে? আমি তো অনলাইন পে করে ফেললাম, কিন্তু আমার এটা রিড্রেসটা লাগবে। তো এই নতুন জিনিসটা আসছে। তো এখন আমরা চিন্তা করছি যে না, এখন কনজিউমার রাইটস হিসাবে এই ই কমার্স জাতীয় জিনিসে আমার রাইটস কি, এটা একটা নতুন জিনিস। হ্যাঁ, এটা এটা নিয়ে কিন্তু আগে আমরা ভাবিনি। আমরা আগে ভাবতাম যে আচ্ছা ঠিক আছে আমি কিনছি, এ করছি। তো এখন কিন্তু এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা সেক্টর হিসেবে দাঁড়িয়ে গেছে, এটা নিয়ে আমরা এখন ভাবছি। আর তারপরে আরেকটা জিনিস হলো যে সবচেয়ে যেটা আমার মনে হয় যে এখন করতে লাগবে, এটা হলো সবার সাথে কথা বলে, সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে আপনার একটা দীর্ঘমেয়াদী আমাদের লকডাউন প্রোটোকল তৈরি করতে লাগবে। কারণ আমার যদি এরকম সিচুয়েশন সেকেন্ড বার আসে, তখন আমি কি করবো? আমি এক ধাক্কায় কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমার, সেকেন্ড টাইম যখন আসবে তখন কিভাবে আমরা চলবো, এটার এখন থেকেই একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। যে ধরেন সেকেন্ড টাইম, ধরেন আহ, আগামী বছর আসলো, জুলাই মাসে হলো অথবা
আগামী মাস 3 বছর পরে যদি হয়, তখন স্কুলগুলো কিভাবে বন্ধ হয়ে যাবে? তখন বাচ্চারা কিভাবে পড়ালেখা করবে? ব্যবসা বাণিজ্য কিভাবে থাকবে? এসেনশিয়াল ওয়ার্কার কারা হবে? কোন কোন দোকান খোলা থাকতে পারবে? এরকম আমরা একটা প্রোটোকল থাকা উচিত, যেটা বাইরের দেশে আছে। মানে কমপ্লিট লকডাউন না করে তখন কিন্তু যেটা হবে, ইকোনমি কিন্তু সচল থাকবে। আমরা কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে যাব না, তখন সবাই ওয়ার্ক ফ্রম হোম চলে যাবে। মানে একটা কিছু আমাদের মেকানিজম থাকতে লাগবে যেখানে এই জিনিসগুলো ইয়ে করবে। তারপর ধরেন এখানে অনেক কিছু আছে, যে ওভারটাইমের ব্যাপার। ওভারটাইম, ডেইলি যারা আমরা মিডল ক্লাস যারা আছি, আমাদের যে কনসার্ন গুলো, এই আপনার ওভারটাইম এখন বন্ধ হয়ে গেছে। তো তো তারপর আবার অনেককে আপনার স্যালারি কমিয়ে দেওয়া হয়েছে বেশ কটা ব্যবসা প্রতিষ্ঠানে। এসব জিনিস কিন্তু তখন কিভাবে হবে, কিভাবে জিনিসগুলো ইয়ে করা হবে, পেমেন্ট গুলো কেমনে করবেন, এগুলো এখন থেকে আমাদের ভেবে সামনে থেকে কিভাবে দিনগুলোকে ঠিক করে আমরা সবকিছু পরিচালনা করতে পারবো, এইভাবে আমাদের পরিকল্পনা করতে লাগবে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা করব, করোনা পরিস্থিতি আসলে সারা বিশ্ববাসীকে যেরকম শিক্ষা দিয়েছে, আমরাও সেই জায়গাটা অবশ্যই একটা দীর্ঘ পরিকল্পনায় এই ধরনের জন্য, মহামারীর জন্য সামনে যদি আসে, কিভাবে আমরা অর্থনীতিকে সচল রাখবো, জীবন জীবিকা সচল রাখবো, এই ধরনের একটি পরিকল্পনা করি আমাদের অর্থনীতি অগ্রগতি হোক, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও গণ্য নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট এবং শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।